পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় আলিগড় আন্দোলন, মুসলিম লীগের প্রতিষ্ঠা এবং হিন্দু মহাসভা, এই অংশটা থেকে আজকে আমি তোমাদের 1909 খ্রিস্টাব্দে প্রবর্তিত ভারতীয় পরিষদ আইন বা মর্লেমিন্টো সংস্কার আইন সম্পর্কে আলোচনা শুরু করব। 1905 খ্রিস্টাব্দে ভারতের রাজনীতি যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে পড়েছিল, কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী বিরোধ যখন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, ঠিক সেই সময় ইংরেজ সরকার ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধিতা লক্ষ্য করেছিলেন, আর তাই তারা আইন সংস্কারের কথা চিন্তা করতে শুরু করেছিলেন। অবশেষে 1909 খ্রিস্টাব্দে এই আইনের খসড়া রচিত হয়েছিল এবং ওই বছরেই ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 বা ভারতীয় পরিষদ আইন 1909 এটি পাস হয়েছিল। সেই সময় ভারত সচিব ছিলেন লর্ড মরলে এবং ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো। তারা দুজনেই এই ভারতীয় পরিষদ আইন 1909 পাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, আর তাই তাদের কথা স্মরণ করে এই আইন মর্লেমিন্টো সংস্কার আইন নামেও পরিচিত। এই মর্লেমিন্টো সংস্কার আইনে কেন্দ্রীয় পরিষদের অর্থাৎ কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা 16 জন থেকে বাড়িয়ে 60 জনে করা হয়েছিল। পরবর্তীকালে ভারত সচিব এই সংখ্যাটিকে আবার 69 জন পর্যন্ত বাড়িয়ে দিয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় আইন পরিষদে সরকারি সদস্যদের সংখ্যাগরিষ্ঠতাকে সুনিশ্চিত করা। তবে এই প্রসঙ্গে বলা যায়, এই আইনে প্রথম যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রস্তাবিত হয়েছিল। 1909 খ্রিস্টাব্দের আইনে সারা ভারতে এক রকমের ভোটাধিকার আইন ছিল না। ভারতের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নিয়ম প্রচলিত ছিল। এই মর্লেমিন্টো সংস্কার আইনে প্রথম সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন প্রথা চালু হয়েছিল। আইনসভার সদস্যরা সাধারণ ভোটদাতাদের ভোটে নির্বাচিত হতেন না। বড়লাটের আইন পরিষদে জমিদার শ্রেণী কিংবা বণিক সভা সহ ভিন্ন ভিন্ন গোষ্ঠীর মানুষরা সদস্যদেরকে নির্বাচিত করতেন, কিন্তু মুসলিম প্রার্থীদের বিশেষ সুযোগ দেওয়ার ব্যবস্থা এই আইনে করা হয়েছিল। প্রসঙ্গত বলা যায়, ভারত সচিব লর্ড মিন্টো এই ব্যবস্থা প্রবর্তন করায় তাকে সাম্প্রদায়িক ভোটদানের জনক বলেও উল্লেখ করা হয়। ভারতীয়রা ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। সত্যেন্দ্র প্রসন্ন সিনহা প্রথম ভারতীয় আইন সদস্য হিসেবে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে যোগদান করেছিলেন। কেন্দ্রীয় আইন পরিষদের সদস্যদের বাজেট আলোচনা এবং সংশোধনী প্রস্তাবদানের ক্ষমতা দেওয়া হয়েছিল। এর সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রাদেশিক আইন পরিষদের সদস্যদের সংখ্যাও এই মর্লেমিন্টো সংস্কার আইনে বাড়ানো হয়েছিল। এক্ষেত্রে নির্বাচিত সদস্যদের তুলনায় মনোনীত সদস্যদের সংখ্যা বেশি রাখা হয়েছিল এবং সেটা রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বাংলা সহ কিছু কিছু প্রদেশ এই ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। আর এই মর্লেমিন্টো সংস্কার আইন প্রসঙ্গে বিখ্যাত ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার তিনি প্রশংসা করে বলেছিলেন যে ভারতের স্বায়ত্তশাসন লাভের পথে এই 1909 খ্রিস্টাব্দে প্রবর্তিত ভারতীয় পরিষদ আইন বা মর্লেমিন্টো সংস্কার আইন ছিল একটি প্রধান দিকচিহ্নের মতো। এই আইনেই ভবিষ্যৎ ভারতের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করা হয়েছিল। এই আইনের দ্বারা অভিজাত এবং মধ্যবিত্ত শ্রেণী সরকারের আইন রচনার কাজে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন
কিন্তু এই আইনে প্রকৃত পার্লামেন্ট বা জনপ্রতিনিধি সভা গঠনের ব্যবস্থা করা হয়নি। এছাড়া মডেলিমেন্টো আইনে মুসলমানদের স্বতন্ত্র নির্বাচনের অধিকার দিয়ে দ্বি-জাতি তত্ত্বকে পরোক্ষভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আরেকটা প্রশ্ন নিয়ে তোমাদের আজকে আলোচনা করব, সেটা হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডের দ্বারা প্রবর্তিত বা ঘোষিত সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। ভারতে বসবাসকারী হিন্দুদের সঙ্গে শিখ, অনুন্নত হিন্দু, ভারতীয় খ্রিস্টান, হরিজন, মুসলিম প্রভৃতি সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি এবং ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনকে ধ্বংস করার লক্ষ্যে 1932 খ্রিস্টাব্দের 16ই আগস্ট তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড আইনসভায় সংখ্যালঘু সম্প্রদায়দের জন্য পৃথক নির্বাচনের যে অধিকার প্রদানের কথা ঘোষণা করেছিলেন, ইতিহাসে তা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি নামে পরিচিত। এই নীতির মূল বক্তব্যগুলি ছিল পৃথক নির্বাচন নীতি অনুসরণ করে মুসলিম, শিখ, ভারতীয় খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান এবং নারীদের জন্য আসন সংরক্ষণের মধ্য দিয়ে প্রত্যেকের নিজ নিজ সম্প্রদায়ের স্বার্থ অটুট রাখার উদ্যোগ নেওয়া হয়েছিল। এই নীতিতে বলা হয়েছিল এই বাটোয়ারা কেবলমাত্র প্রাদেশিক পরিষদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আসন বন্টনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিতে শ্রমিক, বণিক, শিল্পপতি, জমিদার, বিশ্ববিদ্যালয় প্রভৃতিগুলিকে নির্দিষ্ট আসন এবং পৃথক নির্বাচনী এলাকা দান করা হয়েছিল। অপরদিকে সাধারণ নির্বাচনী এলাকায় সকলের ভোটের অধিকার নির্দিষ্ট করা হয়েছিল। এছাড়াও তফসিলি হিন্দুরা সংখ্যালঘু বলে ঘোষিত হয়েছিল এবং তাদের জন্য আসন সংরক্ষণ করা হয়েছিল। পৃথক নির্বাচন এবং সাধারণ নির্বাচনী এলাকার জন্য তাদের দুটো ভোটের অধিকার দেওয়া হয়েছিল। ভারতে আইন অমান্য আন্দোলন, যা 1930 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল, তা পরিচালনার জন্য জাতীয় কংগ্রেস গোলটেবিল বৈঠকের প্রথম অধিবেশনে যোগ দেয়নি। সময়টা ছিল 1930 খ্রিস্টাব্দের 12ই নভেম্বর। এরপর 1931 খ্রিস্টাব্দের 5ই মার্চ গান্ধী আরউইন চুক্তির ওপর ভিত্তি করে কংগ্রেস আইন অমান্য আন্দোলন স্থগিত রেখে লন্ডনে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকের দ্বিতীয় অধিবেশনে যোগ দিয়েছিলেন 1932 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর। কিন্তু তৎকালীন সরকার আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন, শাসন, শোষণ, অত্যাচার চালিয়ে যাওয়ার ফলে গান্ধীজি আবার এই আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছিলেন। এই দ্বিতীয় পর্বের আইন অমান্য আন্দোলনের দমন করার জন্য ভারতের সাম্প্রদায়িক বিচ্ছেদকে সরকার জোরালো করতে সচেষ্ট হয়েছিল। আর সেই উদ্দেশ্যেই কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড এই বাটোয়ারা নীতির কথা চিন্তা করেছিলেন। এছাড়াও দ্বিতীয় গোলটেবিল বৈঠকের অধিবেশনে ভারতীয় নেতারা প্রত্যেকে নিজ নিজ সম্প্রদায়ের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য দাবি তুলেছিল, যাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন মুসলিম নেতৃবৃন্দ ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ শফি, আগা খান, মোহাম্মদ আলী, ফজলুল হক প্রমুখেরা। তারা দাবি জানিয়েছিলেন যে মুসলিম সম্প্রদায়ের দাবি সুরক্ষিত না হলে কোনো সংবিধানই তাদের পক্ষে মানা সম্ভব হবে না। এছাড়াও কংগ্রেসের প্রতিনিধি হিসেবে গান্ধীজি স্বয়ং এই অযৌক্তিক দাবিকে অগ্রাহ্য করে নিজের দাবিকেই তুলে ধরেছিলেন। তবে শেষ পর্যন্ত বৈঠকে ভারতীয় প্রতিনিধিগণ কেউই এক জায়গায় বা ঐক্য মতে আসতে না পারার জন্য এই দ্বিতীয় গোলটেবিল বৈঠক ব্যর্থ হয়েছিল। আর এই সমস্ত ছোট ছোট কারণের উপর ভিত্তি করেই তৎকালীন ব্রিটিশ সরকার এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করার কথা সিদ্ধান্ত নিয়েছিলেন। তোমরা পরীক্ষার জন্য এই দুটো প্রশ্ন খুব ভালো করে করবে। এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা আমাকে জানাবে। আর তোমরা আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামও ফলো করে দেবে। তোমরা আমার এই চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। ধন্যবাদ।